আসসালামু আলাইকুম। আমি বিজয় চৌধুরী আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এডুহের বাংলাদেশ চ্যানেলে। আজকে আলোচনার মূল বিষয় হলো এসএসসি 2025 হিসাব বিজ্ঞান এর বেসিক ক্লাস অধ্যায় 4 মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন। তাই আর দেরি না করে চলুন ক্লাসটি শুরু করা যাক। তাহলে আমরা এই অধ্যায়ের কিছু বেসিক এবং সলিউশন নিয়ে আলোচনা করব। বেসিক কিছুর জন্য আমরা এখানে একটা চার্ট দিচ্ছি, আপনারা দেখে নিন। তারপর আমি আপনাদের মুখে একটু বলে দিচ্ছি। এই অধ্যায়ের ভিতরে আমাদের মূলধন জাতীয় আয় ব্যয় এবং মুনাফা জাতীয় আয় ব্যয় সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। তাহলে মূলধন জাতীয় আয়গুলো কি কি দেখি আমরা। মূলধন জাতীয় আয়গুলো হলো 1 মূলধন, 2 জমি, দালান কোঠা ও পুরাতন যন্ত্রপাতি বিক্রয়, 3 ঋণ গ্রহণ। মূলধন জাতীয় শেষ আমরা মুনাফা জাতীয় আয় দেখি। মুনাফা জাতীয় আয়ের ভিতরে পণ্য বিক্রয়, ব্যাংক বিনিয়োগের সুদ, ভাড়া প্রাপ্তি, শেয়ারে বিনিয়োগের লাভ্যাংশ, কমিশন গ্রহণ, উপভাড়া প্রাপ্তি। আমাদের মুনাফা জাতীয় আয় শেষ। এরপরে মূলধন জাতীয় ব্যয় সম্পর্কে ধারণা। জমি ক্রয়, জমি ক্রয়ের রেজিস্ট্রেশন ব্যয়, দালান কোঠা নির্মাণ, যন্ত্রপাতি ক্রয়, যন্ত্রপাতি সংস্থাপন ব্যয়, যন্ত্রপাতি পরিবহন ক্রয় পরিবহন, যন্ত্রপাতি বড় ধরনের মেরামত খরচ, আসবাবপত্র ক্রয়। আমাদের মূলধন জাতীয় ব্যয় শেষ। তাহলে আমরা মুনাফা জাতীয় ব্যয় সম্পর্কে আলোচনা করি। মুনাফা জাতীয় ব্যয়ের ভিতরে পণ্য ক্রয়, বেতন ও মজুরি, কমিশন প্রদান, রপ্তানি শুল্ক, ঋণের সুদ প্রদান, বাড়ি ভাড়া প্রদান, বিদ্যুৎ ও টেলিফোন ব্যয় বা খরচ যেটাই বলেন আপনারা বা বিল, বিজ্ঞাপন খরচ, উপযোগ খরচ, অবলম্বন, বীমা প্রিমিয়াম প্রদান, যন্ত্রপাতির দৈনন্দিন মেরামত, দালান কোঠা, যন্ত্রপাতি ও আসবাবপত্রের ব্যবহারজনিত ক্ষয়। তারপর আরেকটা আছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। বিলম্ব মুনাফা জাতীয় ব্যয়ের ভিতরে হলো নতুন পণ্যের গবেষণা ব্যয়। বিলম্বিত জাতীয় ব্যয়টা একটু লাগে বেশিরভাগ করার ভিতরের জন্য, তার জন্য খেয়াল করে শুনেন। নতুন পণ্যের গবেষণা ব্যয়, ব্যবসার স্থানান্তর ব্যয় বা সংস্থাপনের প্রাথমিক খরচ। দুটো একই, স্থানান্তর ব্যয় বা সংস্থাপনের, এখান থেকে ওইখানে নেওয়ার জন্য। ঠিক আছে, তাহলে আমাদের বেসিক সম্পর্কে একটু ধারণা হইলো। তারপর আপনি একটা চার্টটা দেখে একটু ভালো করে দেখে নিন, কারণ সৃজনশীল সম্পর্কে এটা ভালো ধারণা দিবেন, ভালো শিখতে পারবেন সৃজনশীল। তাহলে আমরা সৃজনশীল শুরু করি। তাহলে আমরা সৃজনশীলটা শুরু করছি। যদি আমরা বই দেখি, বইয়ের ভিতরে আমরা 5টা সৃজনশীল পেয়েছি। তাহলে আমরা বইয়ের সৃজনশীল গুলো যতটুকু সম্ভব এতটুকু করে দেওয়ার চেষ্টা করছি। তাহলে সৃজনশীল নাম্বার 1, বইয়ের সৃজনশীল নাম্বার 1। ঠিক আছে, তাহলে বইয়ের সৃজনশীল নাম্বার 1 এর প্রশ্নটা আমি এই পাশে দিয়ে দিচ্ছি, আপনারা একবার দেখে নিন। তাহলে যদি প্রশ্নটা দেখি, প্রশ্নটা এখান থেকে আপনারা পড়ে নিন, আমি ডাইরেক্ট অঙ্ক শুরু করে দিচ্ছি। 2017 সালে বরান এন্টারপ্রাইজের একটি প্রতিষ্ঠানের অঙ্ক। প্রথম বলছে মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় করো। মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় করো। এখন মূলধন জাতীয় প্রাপ্তির আমরা একটা চার্ট দিয়েছিলাম, সেই চার্টের ভিতরে দেখছিলেন ওখানে মূলধন জাতীয় অনেক কিছু ছিল। তাহলে আমাদের মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ বের করতে বলছে। মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয়। হরমোনালি একটা বেশি জায়গা দরকার, তার জন্য ছোট করে করছি আমি। আচ্ছা হ্যাঁ, এখানে কোনো তারিখ নেই, আচ্ছা তারিখ দেওয়া দরকার নেই। তাহলে আমরা শুরু করি বিবরণ। আপনি এখানে চাইলে বিস্তারিত টাকা পরিমাণ টাকা লিখতে পারেন, আমি ডাইরেক্ট টাকা লিখে দিলাম। ওকে, আপনারা চাইলে বিস্তারিত পরিমাণ টাকা লিখতে পারেন। আচ্ছা, আমরা যদি প্রশ্নটা দেখি, আপনার প্রশ্নটা দেখে নেন এখান থেকে মূলধন প্রাপ্তিগুলো কি কি আছে।
তাহলে এখানে দেখবো আমরা ব্যবসায় মূলধন বিনিয়োগ, ব্যবসায় মূলধন বিনিয়োগ, ব্যবসায় মূলধন বিনিয়োগ কত? 5 লক্ষ। তারপর ব্যাংক থেকে ঋণ, আমরা চার্টের ভিতর দেখছিলাম, বারবার বলছি চার্টটা একটু ভালো করে দেখে নিন। আমরা চার্টের ভিতর দেখছিলাম যে মূলধন বিনিয়োগ, ব্যাংক থেকে ঋণ, এই জিনিসগুলো হলো মূলধন যাতে প্রাপ্তি বা আয়। প্রাপ্তি আর আয় কি কথা নাম, শুধু ভিন্ন করছেন, একই জিনিস। তো এটা যে পরিমাণ ব্যয় করি কত হয়? 8 লক্ষ। এটা বেড়ে গেছে কি মূলধনজাত প্রাপ্তির পরিমাণ নির্ণয়। তাহলে আমরা ক নম্বর দেখি। খ নম্বর প্রশ্ন বলছে মুনাফা জাতীয় আয় ব্যয় ও মুনাফা জাতীয় প্রাপ্তি প্রধান। এখানকার প্রশ্নটা দেখেন, মুনাফা জাতীয় আয় ব্যয় একই কথা আর প্রাপ্তি প্রধান একই কথা, ঠিক আছে? দুটার ভিন্ন নাম হতে পারে, জিনিসটা একই। তাহলে আমরা শুরু করি খ নম্বর বের করার জন্য। মুনাফা জাতীয় আয় ব্যয় এবং প্রাপ্তি ও প্রধান নির্ণয়। আমরা ঘর টানি। বড় হয়ে গেছে। তাহলে আমরা বিস্তার প্রশ্ন থেকে আপনারা দেখেন কি মুনাফা জাতীয় আয়। মুনাফা জাতীয় আয়গুলো দেখি আমরা কোথায়। হ্যাঁ, মুনাফা জাতীয় আয় প্রথম আছে বিনিয়োগ থেকে মুনাফা প্রাপ্তি। বিনিয়োগ একদম লাস্টে দেখেন যে এই যে বিনিয়োগ কোথায়, বিনিয়োগ হতে মুনাফা প্রাপ্তি ভাড়ার উপরে। বিনিয়োগ হতে মুনাফা, বিনিয়োগ হতে বা থেকে মুনাফা প্রাপ্তি, প্রাপ্তি আর আয় একই কথা। ওকে, তাহলে আমরা যদি লিখি কত টাকা, 14,000 টাকা, 14,000 টাকা। তারপর কি বলছে কমিশন, তারপর পেয়েছিল কমিশন আয়, সরি কমিশন আয়। কমিশন আয়ের ভিতরে কি দিছে, কমিশন প্রাপ্তি যার মধ্যে 4,000 টাকা 2016 সালে, যেহেতু আমরা 2017 করতেছি তার জন্য এই সালটা বাদ দিয়ে দিব। কত টাকা, 50,000 টাকা, 50,000 থেকে 4,000 টাকা বাদ দিয়ে দিব, তাহলে থাকে 46,000 টাকা। আচ্ছা, তারপর কি আছে পণ্য বিক্রয়। হ্যাঁ, পণ্য বিক্রয় কত টাকা, পণ্য বিক্রয় 20 লাখ টাকা। তাহলে যদি আমরা এটা বের করি তাহলে কত বের হলো, মুনাফা জাতীয় 20,60,000 টাকা বেরিয়েছে। তাহলে এটা বের হলো মুনাফা জাতীয় আয়। তারপর বের করি মুনাফা জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় ব্যয়। হ্যাঁ, মুনাফা জাতীয় ব্যয়গুলো বের করি। প্রথম হইল মুনাফা জাতীয় ব্যয়ের ভিতরে প্রথম হইল কোনটা, হ্যাঁ পণ্য ক্রয়। কত আছে পণ্য ক্রয়, 10 লক্ষ টাকা। তারপর কি আছে, বেতন প্রধান
বেতন, ওই প্রধান আর ব্যয় একই কথা। ওকে, বেতন প্রধান কত টাকা? 3,80,000 টাকা। আচ্ছা, তারপর কি আছে? বিদ্যুৎ ও টেলিফোন বিল প্রধান, বিদ্যুৎ ও টেলিফোন বিল প্রধান কত টাকা? 12,000 টাকা। যেহেতু এই পাশে কোনো জায়গা হইতেছে না, তার জন্য আমরা এই পাশ থেকে করে দিচ্ছি, এই সাইডে করে দিচ্ছি। ঠিক আছে, আপনারা দেখে নিন একবার ভালো করে। ওটা পার্ট এইটা। আচ্ছা, তাহলে এই পার্টটা দেখেন আপনারা। তাহলে আমি এই পার্টে চলে যাচ্ছি। পরে কি বলছে? আচ্ছা, বিদ্যুৎ টেলিফোন বিল 12,000 টাকা। তারপরে কি আছে? যন্ত্রপাতি অবচয়, যন্ত্রপাতি অবচয়, এটাও মুনাফা জাতীয় ব্যয় কত টাকা? আচ্ছা, তাহলে কত টাকা? 15,000 টাকা। তারপরে কি বলছে? ভাড়া ভাড়া খরচ আমরা চার্টের ভিতর দিয়েছিলাম, ঠিক না? ওইটাও আছে। ভাড়া খরচ কত? 37,000 টাকা। তারপর যেটা আমরা টানি, টোটালটা যোগ করবেন আপনারা, যোগ করে কত হয়? 14,44,000 টাকা। এটা হলো মুনাফা দিয়ে ব্যয়। এখন ব্যয় আর আয় একই কথা, শুধু জাস্ট আমরা একটু নামটা চেঞ্জ করব। মুনাফা জাতীয় প্রাপ্তি, মুনাফা জাতীয় প্রাপ্তি, ওই একই জিনিস লিখতে দিব। বিনিয়োগ থেকে মুনাফা প্রাপ্তি, মুনাফা প্রাপ্তি কত টাকা? সেম টু সেম টাকা, 14,000 টাকা। তারপর কমিশন আয়, কমিশন আয় 50,000 থেকে 4,000 টাকা, 50,000 থেকে 4,000 টাকা বাদ 46,000 টাকা। তারপরে পণ্য বিক্রয়, পণ্য বিক্রয় কত? 20 লাখ টাকা। যেটা আমরা করি কত করে? 20,60,000 টাকা। একটা শেষ। তারপর আরেকটা, তাহলে যদি আরেকটা করি, মুনাফা জাতীয় প্রধান, ব্যয় দিতে পারবো আমরা প্রধান। আচ্ছা, কি কি আছে? পণ্য ক্রয়, পণ্য ক্রয় বেতন প্রধান, বিদ্যুৎ টেলিফোন বিল ও টেলিফোন বিল কত হয়? 10 লক্ষ টাকা। বেতন 3,80,000 টাকা। আর কি? টেলিফোন বিল 12,000 টাকা। তারপরে কি? যন্ত্রপাতি, যন্ত্রপাতি অবচয়, ভাড়া ভাড়া খরচ। তাহলে ভাড়া খরচ কত? এটা 15,000 টাকা, এটা 37,000 টাকা। তাহলে টোটাল টান দিলে কত হয়? 14,44,000 টাকা। সেম টু সেম জিনিস, একই জিনিস, শুধু নাম আলাদা। একই জিনিস বারবার রিপিট করতে হইব, শুধু নাম আলাদা। তাহলে আপনারা একবার এটা দেখে নেন, তারপর আমি গ নিয়ে আলোচনা করছি। তাহলে ক খ আপনারা দেখলেন। এখন আমরা গ নম্বরটা লিখবো। গ নম্বর প্রশ্ন কি বলছে? গ নম্বর প্রশ্ন বলছে রোহানের প্রাইসের মালিকানা সত্ত্ব নির্ণয় করো।
লিখি রোহান এন্টারপ্রাইজের মালিকানা সত্ত্ব নির্ণয়। তাহলে আমরা শুরু করি। বিবরণ, এখানে আপনারা বিস্তারিত টাকা, পরিমাণ টাকা লিখতে পারেন এই পাশে, কিন্তু আমি ডাইরেক্ট টাকা দিয়ে দিলাম। টাকা আপনারা চাইলে লিখতে পারেন। তাহলে শুরু করছি। আমরা যদি প্রশ্নটা বারবার দেখি, মালিকানা সত্ত্ব বিবরণীর জন্য সর্বপ্রথম মূলধন লাগে। মূলধন কত ছিল? 5 লক্ষ। তারপর যদি আমরা দেখি মূলধনের পর আয় কি আছে, যোগ মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় আয়। তাহলে কত? 20,60,000। 20 লক্ষ আমাদের খর বেরিয়েছিল, ঠিক না? 20,60,000 বাদ কি আছে? যোগ বা বিয়োগ দিলেও হইব। এরকম তাহলে বিয়োগ দিই। বিয়োগ, এটা কত বেরিয়েছে? 25 লক্ষ। আমরা এখানে বের করি 25,60,000। আমরা কি করব? মূলধন মুনাফা যোগ করে ডাইরেক্ট মুনাফা জাতীয় ব্যয়টা বিয়োগ করে আবার উত্তোলনটা বিয়োগ করে ডাইরেক্ট বসা দেব। আমরা 25,000 নিয়ে এখানে করব না। মুনাফা জাতীয় ব্যয় বিয়োগ মুনাফা জাতীয় ব্যয় কত ছিল? 14,44,000। খ থেকে পাই আমরা এটা, ঠিক আছে? বা বিয়োগ উত্তোলন, এটা এই করে দিই, বিয়োগ করে দিই। এটা বিয়োগ করলে কত থাকে? 0,0। তাহলে থাকবে 11,16,000। আর উত্তোলন কত আছে? 5,000। তাহলে উত্তোলন 5,000 বাদ দিয়ে দিই, এটা বিয়োগ চিহ্ন, 5,000 বাদ দিয়ে দিই। তাহলে 5,000 বাদ দিলে কত থাকে? 1,11,000। সরি, 11,11,000। ওকে, এটা শেষ। কি? রোহান এন্টারপ্রাইজের মালিকানা সত্ত্ব পরিমাণ, মালিকানা সত্ত্ব পরিমাণ নির্ণয়। আপনারা এটা ভালো করে দেখে নিন। মালিকানা সত্ত্ব, তাহলে আপনারা করে নিন। এরপর আমরা বইয়ের 2 নম্বর সৃজনশীল নিয়ে আলোচনা করছি। আপনারা এটা ভালো করে একবার দেখেন। আমরা 2 নম্বর সৃজনশীল নিয়ে আলোচনা শুরু করছি। তাহলে আমরা সৃজনশীল 2 নম্বরটা শুরু করি। সৃজনশীল 2 এর প্রশ্নটা আমি ওই পাশে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। তাহলে সৃজনশীল 2 এর প্রশ্নটা দেখি। রাশিক হোমসে 2017 লেনদেন। আপনার প্রশ্নটা পড়ে নিন, আমি ডাইরেক্ট অঙ্ক শুরু করে দিচ্ছি। বলছে প্রশ্ন, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করো। বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। তাহলে আমরা যদি এখানে দেখি, বিলম্ব মুনাফা জাতীয় ব্যয় 1 তারিখেরটা আছে স্থানান্তর বাবদ ব্যয়, এবং 15 তারিখেরটা আছে নতুন পণ্যের গবেষণা ব্যয়। আপনারা এখানে দেখে নেন প্রশ্নটা ভালো করে, 1 এবং 15। তাহলে আমরা 1 আর 15 জন্য শর্টকাট করা শুরু করি। যেহেতু এখানে তারিখ দিয়ে দিচ্ছে, অবশ্যই আমাদের তারিখ দিয়ে দিতে হবে। হ্যাঁ, যদি আমরা এখানে লিখি ক নম্বরটা, প্রশ্নটা ভালো করে দেখেন। বিলম্ব মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করো।
তাহলে আমরা লিখলাম বিলম্বিত ব্যয় নির্ণয়। হ্যাঁ, তাহলে আমরা এখানে তাল মানে তারিখ বিবরণ, আপনার প্রশ্নটা এখানে ভালো করে দেখে নেন। টাকা, হ্যাঁ, যদি আমরা প্রশ্ন দেখি বিলম্বিত মনোজাতীয় ব্যয় 1 সংস্থাপন স্থানান্তর ব্যয়, মতিঝিল থেকে এই করেছিল, ডাব্লিউ থেকে মতিঝিল স্থানান্তর ব্যয়। আচ্ছা, তারপর দেখি, তাহলে লিখি আমরা ডাইরেক্ট ছোট করে লিখলাম স্থানান্তর ব্যয়, মতিঝিল থেকে ডাব্লিউ লিখলাম না, স্থানান্তর ব্যয়। তো 2017 কত এপ্রিল 1 স্থানান্তর ব্যয় কত বলছে 25,000 টাকা। তারপরে এপ্রিলে কত 15 তারিখ, এপ্রিল 15 তারিখে বলছে কি নতুন কোনো গবেষণা ব্যয়। আপনার পুরো ফুলটা লিখে নিন, আমি শর্ট করে লিখে নিচ্ছি। গবেষণার ব্যয়, গবেষণা ব্যয় কত 18,000 টাকা। তো যদি দুটাই করি যোগ করে তাহলে 43,000 টাকা। তাহলে কটা এখানে শেষ। বিলম্বিত মনোজাতীয় ব্যয় এত। খ নম্বর কি বলছে দেখি আমরা। খ নম্বর বলছে মূলধন জাতীয় ব্যয় ও মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করো। তাহলে আমরা লিখি মূলধন জাতীয় ব্যয় ও মুনাফা জাতীয় ব্যয় নির্ণয়। ব্যয়ের পরিমাণ নির্ণয় বা ব্যয় নির্ণয় একই কথা। তাহলে আমরা করি, আমরা ই করা শুরু করি। হ্যাঁ, তাহলে আমরা আগে মূলধন জাতীয় ব্যয় নির্ণয় করি। মূলধন জাতীয় ব্যয় নির্ণয়। তো যদি আমরা দেখি মূলধন জাতীয় ব্যয় কি কি গুলো আছে। মূলধন জাতীয় ব্যয়, আচ্ছা এখানে বলছে নতুন মেশিন ক্রয়। 4 তারিখেটা দেখেন, নতুন মেশিন ক্রয়। আপনারা চাইলে এখানে তারিখও দিতে পারেন, আমি জায়গা হইব না যে তার জন্য তারিখ দিইনি। নতুন মেশিন ক্রয় কত, নতুন মেশিন ক্রয় 1,60,000। 1,60,000। আচ্ছা, নতুন মেশিন ক্রয় 4 নম্বর গেল। তারপর কি 4 তারিখেরটা, তারপর বলছে মেশিন ক্রয় পরিবহন। আচ্ছা, তারপর কি আছে এই যে নতুন মেশিন ক্রয়ের পরিবহন খরচ 5 তারিখেরটা। তাহলে লিখলাম মেশিন ক্রয়ের বহন খরচ। মেশিন ক্রয়, আপনারা চাইলে ক্রয়ের বহন খরচ দিতে পারেন, ক্রয়ের বহন খরচ বা পরিবহন খরচ যেটাই বহন খরচ। যেহেতু এটা দেওয়া আছে আমরা এটাই দিয়ে দিলাম। কত টাকা 7,500 টাকা, সরি 7,500 টাকা। তারপর কি আছে, তারপর বলছে 7 তারিখেটা বলছে নতুন মেশিন সংস্থাপন ব্যয়। তাহলে আমরা লিখি মেশিন সংস্থাপন ব্যয়। সংস্থাপন ব্যয় বা খরচ, ব্যয় খরচ একই কথা। তাহলে কত টাকা, এখানে বলছে 15,000 টাকা। তারপর কি কি এসেছে সে অফিসের জন্য 12 তারিখের অফিসের জন্য গাড়ি, এখানে দেখে নেন 12 তারিখেরটা অফিসের জন্য গাড়ির জন্য, অফিসের গাড়ির জন্য নতুন ব্যাটারি ও টায়ার ক্রয়। আচ্ছা লিখি ব্যাটারি ও টায়ার ক্রয় অফিসের গাড়ির জন্য কত 40,000 টাকা। ওকে, তাহলে আমার বেরিয়ে গেল
এটা কি বেরোলো? মূলধন জাতীয় ব্যয় কত হয় টোটাল যোগ করে দেখেন 2,22,500। ওকে, এটাই বেরিল মূলধন জাতীয় ব্যয়। তাহলে আমরা করি পরেরটা, মুনাফা জাতীয় ব্যয়। যদি মুনাফা জাতীয় ব্যয়গুলো দেখি আমরা, এখানে বলছে মণিহারি দ্রব্য ক্রয়। মণিহারি দ্রব্য ক্রয়, মণিহারি দ্রব্য ক্রয়। এখানে দেখেন আপনারা 2 তারিখে বলছে মণিহারি দ্রব্য ক্রয় 3,000 টাকা। ক্লিয়ার? আপনি একটু ভালো করে বুঝতে না, যেহেতু এখানে জায়গা হচ্ছে না তাহলে আমরা এখানে করে নেই কিছুটা। বেশি লাগবে না আমার মনে হয়, এইটুকের পানিটা। হ্যাঁ, আপনারা দেখে নিন। আচ্ছা, তাহলে আর কি আছে এখানে যদি দেখি, পুরাতন কম্পিউটার মেরামত ব্যয়। তাহলে 10 তারিখে বলছে পুরাতন কম্পিউটার মেরামত ব্যয়। পুরাতন কম্পিউটার মেরামত ব্যয় কত টাকা? 3,000 টাকা। আচ্ছা, টোটাল যদি আমি এই খ নম্বরটা দেখি তাহলে কত হইল? টোটাল যদি যোগ করে আমি এখান থেকে 3,000 3,000, হ্যাঁ, তাহলে হয় 6,000 টাকা। তাহলে আমার বেরিয়ে গেল মূলধন জাতীয় ব্যয় এবং মুনাফা জাতীয় ব্যয়। আপনারা একটু ভালো করে দেখে নেন, তারপর গ আমরা শুরু করছি। তাহলে আমরা ক আর খ দেখলাম, গ নাম্বার আপনারা দেখছি মুছে নেই। তাহলে গ নম্বর প্রশ্ন কি বলছে আপনারা দেখেন একটু। গ নম্বরের প্রশ্ন বলছে মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করো। প্রাপ্তি এবং আয়ের পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা লিখি মূলধন জাতীয় প্রাপ্তি ও আয়ের পরিমাণ নির্ণয়। মূলধন জাতীয় প্রাপ্তি ও জাতীয় আয় নির্ণয়। মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় আয় নির্ণয়। আমরা শুরু করি। বিবরণ। এখানে চাইলে আপনার বিস্তারিত টাকা পরিমাণটাকে লিখতে পারেন, আমি ডাইরেক্ট টাকা লিখে দিচ্ছি। হ্যাঁ, এখন মূলধন জাতীয় প্রাপ্তি বলছে, তাহলে লিখি মূলধন জাতীয় প্রাপ্তি। মূলধন জাতীয় প্রাপ্তিগুলো বের করতে বলছে, তাহলে মূলধন জাতীয় প্রাপ্তির ভিতরে আপনারা দেখেন মেশিন ক্রয়, মেশিন ক্রয়, মেশিন ক্রয়, সরি ক্রয় না বিক্রয়, অর্থাৎ মুনাফা জাতীয় প্রাপ্তি কথা বলছি, সরি মূলধন জাতীয় প্রাপ্তি মেশিন বিক্রয়। মেশিন বিক্রয় 1,95,000 টাকা।
আর কিছু নাই, যেহেতু আর কিছু নাই আমরা তাহলে এটাই করে দিলাম। মূলধন জাতীয় প্রাপ্তি শেষ। এখন কি মূলধন জাতীয় আয়, মূলধন জাতীয় আয়। যদি মূলধন জাতীয় আয়টা দেখি আমরা কি কি আছে, প্রথমে মূলধন জাতীয় আয়ের ভিতরে আছে মেশিন বিক্রয়। হ্যাঁ, মেশিন বিক্রয় অবশ্যই আয়ের ভিতর থাকবে। মূলধন জাতীয় আয় প্রাপ্তি একই রকম। মেশিন বিক্রয়, মেশিন বিক্রয় কত? 1,95,000 টাকা। মেশিন বিক্রয় 1,95,000 টাকা। তারপরে এই মেশিন ক্রয় করতে যা যেটা গেছে সেই জিনিসগুলো বাদ বা বিয়োগ যেটা বলেন মেশিন ক্রয়, আচ্ছা আমরা এটাকে এই পাশে লিখি, বিয়োগ না দিয়ে একটা করে বিয়োগ না দিয়ে আমরা ডাইরেক্ট 1,95,000 আমরা ডাইরেক্ট এইখানে সবগুলো বাদগুলো বের করে একটা টান দিয়ে এখান থেকে বাদ দিব, বিয়োগ দিয়ে দেব। মেশিন ক্রয় কত? 1,60,000 টাকা। আচ্ছা, তারপর কি? তারপর হলো যোগ বাহন খরচ, আনতে যে এটা পরিবহনটা খরচ আছে, যোগ বহন খরচ। বহন খরচ কত ছিল? 7,500। তারপরে যোগ সংস্থাপন ব্যয়, এটা সংস্থাপন করার জন্য একটা ব্যয় খরচ হয়েছে, ব্যয় বা খরচ একই কথা, 15,000। তার যোগ করলে কত হয়? 1,82,500। 1,82,500। যদি এটা আমরা এখান থেকে বিয়োগ দিই 1,95,000 থেকে, তাহলে আমার থাকে 12,500। এটাই হলো মূলধন জাতীয় আয়। তাহলে আমরা পেয়ে গেলাম 2 নম্বর সৃজনশীল আমরা গড়ের ভিতর করলাম মূলধন জাতীয় প্রাপ্তি এবং মূলধন জাতীয় আয় নির্ণয়, ঠিক না? তাহলে আমরা মূলধন জাতীয় আয় 1,95,000 পেয়েছি, মূলধন জাতীয় প্রাপ্তি এবং মূলধন জাতীয় আয় 12,500, মানে আয় হয়েছে, সবগুলো বাদ দেওয়ার পরে এটা আয় হয়েছে। তাহলে আমরা আপনারা ক খ গ এটা ভালো করে দেখেন, সৃজনশীল 2 নম্বরটা ভালো করে দেখেন। তাহলে আমরা 3 নম্বর সৃজনশীল নিয়ে আলোচনা শুরু করছি। তাহলে আমরা 3 নম্বর সৃজনশীল শুরু করি। 3 নম্বর সৃজনশীলের ক নম্বর কি বলেছে দেখি আমরা একটু। আমি প্রশ্নটা বরাবরের মতন ওই পাশে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেন ভালো করে। হ্যাঁ, জনাব নাজিমের ঢাকা উত্তরা যেটা বলছি 2017, আপনার প্রশ্নটা দেখে নেন, আমরা ডাইরেক্ট অঙ্ক শুরু করছি। ক নম্বর ভিতরে বলছে মুনাফা জাতীয় আয়ের মোট পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, মুনাফা জাতীয় আয়ের মোট পরিমাণ তাহলে আমরা বের করি। মুনাফা জাতীয় আয়ের মোট পরিমাণ নির্ণয়। হ্যাঁ, মুনাফা জাতীয় আয়ের মোট পরিমাণ নির্ণয় আমরা বের করি। তাহলে এখানে ছকাট করে শুরু করি। যদি আমরা প্রশ্নটা দেখেন, আপনারা যদি প্রশ্নটা দেখি তাহলে বলছে কি জন্মদিন অনুষ্ঠান আয়োজন বাবদ বিল আদায়। মূলধন জাতীয় আয় কোনগুলো আয়? জন্মদিন অনুষ্ঠানে আয়োজন বাবদ বিল আদায়, ওকে, এটা একটা আয়। তারপরে লিখি বিবরণ। এখানে বরাবরের মতন আপনার বিস্তারিত টাকা বা পরিমাণ টাকা, আমি আজকে এখন লিখি বিস্তারিত টাকা, বিস্তারিত নামটা লিখবো না, টাকা লিখি আমরা, টাকা। তাহলে যদি দেখি জন্মদিন অনুষ্ঠানের আয়োজন বাবদ বিল আদায়, বাবদ বিল আদায় কত টাকা? 22,000 টাকা। তারপরে বলছে সেবা প্রধান বাবদ প্রাপ্তি, সেবা প্রধান বাবদ প্রাপ্তি। আচ্ছা, আমরা লিখি
গ্রাহকের সেবা প্রদানের যারা প্রাপ্তি যেটা বলছে তাহলে আমরা সেবা প্রদান বাবদ প্রাপ্তি কত টাকা? 25,000 টাকা। তাহলে কত হয়? 47,000 টাকা। আপনি এটা দেখেন আর এটা একটা পেয়ে গেছি। খ নম্বর বলছে কি মুনাফাজাতি আয়ের মোট পরিমাণ বের করছি। খ নম্বরে বলছে খ নম্বর কি চাইছে? মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। তাহলে আমি বের করি মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় আচ্ছা, মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় আমরা বের করি। সবটা করি। পুরোটুকু দাগ দিয়ে দিলাম। মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা করা শুরু করলাম। বিবরণ টাকা টাকা। আচ্ছা, মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে বলছে। প্রথমত প্রচারণ বাবদ ব্যয়। তারা যে প্রচারণ করছিল সেটা মুনাফা জাতীয় ব্যয়ের ভিতরে আন্ডারে পড়ে। তাহলে প্রচারণ বাবদ ব্যয় বা বিজ্ঞাপন যেটাই বলেন, প্রচারণ বাবদ ব্যয় কত টাকা? 3,000 টাকা। তারপর বলছে ভ্যান গাড়ি মেরামত। ভ্যান গাড়ি মেরামত কত? 1,000 টাকা। এটা মুনাফা জাতীয় ব্যয়ের আন্ডারে পড়ে। তারপর বলছে কর্মচারী বেতন প্রদান। ওই বেতন প্রদান বা কর্মচারী বেতন প্রদান একই কথা। কর্মচারী বেতন প্রদান কত টাকা? 9,000 টাকা। তারপর কি বলছে? ভাড়া পরিশোধ কত টাকা? 50,000 টাকা। আপনার একটা ট্রিক্স শেখাই। আপনারা যে এই যে এইগুলো বের করবেন না, বের করার আগে প্রশ্নের ভিতরে যেটা মুনাফা জাতীয় ব্যয়, তো সামনে ব্যয়গুলো টিক দিবেন, সবগুলো প্রশ্ন বের করে ব্যয়গুলো টিক দেওয়ার পর তারপর একসাথে লিখে ফেলবেন। লিখে মোটটা বের করে দিবেন। আবার যদি মূলধন জাতীয় ব্যয় বলে এই পাশে আপনি টিক দিলেন। একই সাথে যদি মূলধন জাতীয় বলে এখানে মূলধন মুনাফা জাতীয় বলতো আপনি মুনাফা জাতীয় সামনে দিবেন বা মূলধন জাতীয় সামনে দিবেন আর মুনাফা জাতীয় পিছিয়ে দিবেন। পেন্সিলটা দিবেন তাহলে বুঝে যাবেন। তারপর আপনি মুস্তা করে লিখতে পারবেন। তাহলে আমাদের এটা শেষ। তাহলে কত মোট কত আসে? 63,000 টাকা। ওকে, তাহলে আমরা এটা দাগ দিয়ে দিই। এটা শেষ। আচ্ছা, আমাদের গ নম্বর কি বলছে? আমরা গ নম্বর প্রশ্নটা শুরু করি। গ নম্বর প্রশ্নটা বলছে, আমি এই পাশে করলাম, হ্যাঁ আপনারা দেখে নিন। গ নম্বর প্রশ্নটা কি বলছে? কি বের করতে? মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করা। আপনার প্রশ্নটা দেখে নিন, আগে টিক দিবেন যেটা যেটা মূলধন জাতীয় ব্যয়। কি বলছে? মূলধন জাতীয় ব্যয়। এভাবে টিক দেন, ব্যয়গুলো বের করার পর তারপর একসাথে করে ফেলেন। আচ্ছা, মূলধন জাতীয় ব্যয় নির্ণয়। আচ্ছা, মূলধন জাতীয় ব্যয়ের জন্য ছকাট করি। এই পাশ থেকে সবসময় করবেন ডান পাশ থেকে আট করা শুরু করবেন। তাহলে তাড়াতাড়ি হবে। ছোট ছোট জিনিসের কারণে আপনার অ্যাকাউন্টিং অনেক ভালো নম্বর পাবেন যদি ডান দিক থেকে শুরু করেন। তারপরে যে মার্ক করে নেন কোনটা কোনটা মূলধন জাতীয় হবে, তাহলে তাড়াতাড়ি লিখতে পারবেন, তাড়াতাড়ি বেশি করে শেষ করতে পারবেন। আর নাহলে অ্যাকাউন্টিং কিন্তু বেশি লেখা যায় না। ওকে, তাহলে শুরু করছি আমরা। বিবরণ টাকা। আচ্ছা, কি মূলধন জাতীয় কি কি আছে দেখি আমরা। আপনারা প্রশ্নটা দেখেন। মূলধন জাতীয় ভিতরে আছে তৈজপত্র ক্রয়। অনেক কুটকল নাম।
তুষারপত্র ক্রয় ৮০,০০০ টাকা। আপনারা আগে টিক দেন সবগুলো, যে 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 জিনিসগুলো মূলধন জাতীয় ব্যয়। সাজসজ্জা, সাজসজ্জা ব্যয়। সামগ্রী, সামগ্রী আছে সাথে, সামগ্রিক ব্যয় বা সাজসজ্জা ব্যয় একই কত ২০,০০০ টাকা। ২০,০০০ টাকা। তারপরে নষ্ট রেফ্রিজারেটর চালানোর জন্য কম্প্রেসর ক্রয়, আমরা ডাইরেক্ট কম্প্রেসর দিলাম, এত বেশি না দিয়ে কম্প্রেসর। আচ্ছা পুরোটুকু আমি দিয়ে দিই, প্রণালী কেমন দেখা যাবে। নষ্ট রেফ্রিজারেটর চালুর জন্য নতুন কম্প্রেসর ক্রয়। কম্প্রেসর ক্রয় কত ৮,০০০ টাকা। তারপর আলমারি ক্রয়, আলমারি ক্রয় ২৫,০০০ টাকা। কত হয় তাহলে ১,৩৩,০০০ টাকা। ওকে, তাহলে বেরিয়ে গেল আমার মূলধন জাতীয় ব্যয়। তাহলে বরাবরের মতন আমি বলবো আপনারা একটু ভালো করে দেখে নেন। এটা ভালো করে দেখে নিলে তাহলে অবশ্যই আপনাদের এই সলিউশন সম্পর্কে ধারণা পাবেন এবং আলাদা যে কোনো সলিউশন আপনারা করতে পারবেন। সেম টু সেম এই অধ্যায়ের ভিতরে কোনো বেশি কিছু নাই, মূলধন জাতীয় মুনাফা জাতীয় এই জিনিসগুলাই। তাহলে ৩ নম্বর সলিউশন আমাদের শেষ হয়ে গেছে। ক খ গ আপনি একটু দেখেন, আমি পরের সলিউশন নিয়ে আলোচনা শুরু করব। ওকে ফাইন। চলে আমরা সলিউশন ৩ নম্বর নিয়ে আলোচনা করেছিলাম, এখন সলিউশন আমরা ৪ নম্বর নিয়ে আলোচনা শুরু করছি। তাহলে ৪ ক বরাবরের মতো প্রশ্ন আমি দিয়ে দিচ্ছি, আপনার প্রশ্নটা দেখে নেন। ৪ ক এর ভিতরে বলছে কি, ওই পাশে দিয়ে দিচ্ছি দেখেন। ৪ এর ভিতরে বলছে রাহা এন্ড ব্রাদার্সের, ঠিক আছে, রাহান ব্রাদার্সের আপনার প্রশ্নটা দেখে দেন ওই পাশ থেকে। আমি ডাইরেক্ট অঙ্কতে শুরু করছি, আপনার প্রশ্নটা পড়ে নিন। বলছে ক নম্বর বলছে মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। আচ্ছা আমরা লিখি মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ, মূলধন জাতীয় মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয়। ওই নির্ণয়ের পরিমাণ একই কথা। তাহলে আমরা শুরু করি। মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয়ের কথা বলছে। ওকে, তাহলে আমরা ক নম্বর লিখি মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয়। কি আছে এখানে, আপনার প্রশ্নটা দেখেন। এখানে ভিতরে আছে বৈদ্যুতিক যান্ত্রিক যন্ত্রপাতি ক্রয়। আচ্ছা বিবরণ লেখা নেই, বিবরণ টাকা বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্রয়। বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্রয় দেখি আমরা তাহলে ৪ লক্ষ। আর ফ্রিজ ক্রয় আপনারা দেখে নেন, ফ্রিজ ক্রয় কত ৭৫,০০০ টাকা দিয়ে ফ্রিজ ক্রয় করছে। ওকে, তাহলে হয় ৪,৭৫,০০০ টাকা। তাহলে মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ বের করতে পারছি আমরা ৪,৭৫,০০০ টাকা। তাহলে খ নম্বর কি বলছে প্রশ্নটা দেখেন আপনারা, আমিও দেখি। মুনাফা জাতীয় আয় ও ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। মুনাফা জাতীয় আয় ও ব্যয়ের পরিমাণ। আচ্ছা আমরা লিখি মুনাফা জাতীয় আয় ও ব্যয়ের পরিমাণ নির্ণয়। হ্যাঁ, মুনাফা জাতীয় আয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করছে। আপনার প্রশ্নটা ভালো করে দেখেন, দেখে বারবারই ভালো করে করে নেন, অধ্যায় করে নেন।
তাহলে প্রশ্ন যদি দেখেন আপনারা দেখতে পাবেন যে এখানে বলছে মুনাফা জাতীয় আয়, সরি বিবরণ আগে, বিবরণ টাকা টাকা, তো লিখি মুনাফা জাতীয় আয়। মুনাফা জাতীয় আয় দেখি আমরা, তাহলে প্রথম দেখব বাট্রা প্রাপ্তি। বাট্রা প্রাপ্তি, আপনারা কি মুনাফা জাতীয় আয়গুলো বের করার আগে যে যে জিনিসগুলো মুনাফা জাতীয়, এটা বের করুন। মুনাফা জাতীয় বাট্রা প্রাপ্তি, তারপরে কি কি আছে দেখি, বিনিয়োগের সুদ প্রাপ্তি, তারপর কি কি আছে ওই জিনিসগুলো সব ই করে রাখবেন, ঠিক আছে, দাগ দিয়ে তারপরে এখানে তুলে করে ফেলবেন। আচ্ছা, বাট্রা প্রাপ্তি কত? ৫,৭০০, ৫,৭০০ বাট্রা প্রাপ্তি। তারপরে কি বিনিয়োগের সুদ প্রাপ্তি, বিনিয়োগের সুদ প্রাপ্তি, বিনিয়োগের সুদ প্রাপ্তি কত? ৪০,০০০। এটা একটু আমরা কি করব, যোগ বিয়োগ আছে এটা, ঠিক আছে, এখানে দিয়ে দিয়েছে দেন 50% বিগত সালে, তাহলে বিয়োগ বিগত বছরের বকেয়া কত পার্সেন্ট? 50%। আমরা এখানে 50% করব 20,০০০ টাকা, এটা করে তাহলে এখানে থাকে 20,০০০ টাকা। জাস্ট আমরা এখানে বিয়োগটা করে আমরা এই পাশে তুলে দেব। একটা ঘর দিয়ে আপনি এখানে একটা ঘর দিলেও পারেন, বাট আমরা ডাইরেক্ট এখানে করে দিলাম। ওকে, তারপরে কি পণ্য বিক্রয়, পণ্য বিক্রয়, পণ্য বিক্রয় কি আছে? ওকে, পণ্য বিক্রয় কত টাকা আছে? ৭,৩০,০০০ টাকা, ৭,৩০,০০০ টাকা। তারপর কি আছে? শিক্ষানবিশ সালামি, শিক্ষানবিশ সালামি, সালামি কত আছে? শিক্ষানবিশ সালামি ৪০,০০০ আছে, কিন্তু তার সাথে বাদ মানে বিয়োগ, বাদ দিলেও পারেন, বিয়োগ বিগত বছর বকেয়া আছে, ডাইরেক্ট বকেয়া লেখা দিই আমি। বিগত বছরে যে বছরে কিছু লেখা দরকার নেই, বকেয়া কত বছর আছে? ৭৫%, তাহলে কত হয়? ৩০,০০০। ৭৫% আপনারা বের করেন ক্যালকুলেটর থেকে, বের করে তারপর বাদ দিয়ে দেন, বাদ দিয়ে ১০,০০০ এখানে। ওকে, তাহলে বেরিয়ে গেল বিগত বছরে। তাহলে কি বেরোলো? মুনাফা জাতীয় আয়। আর কিছু আছে না, কিছু থাকে দাগ দিয়ে নেন, দাগ দিয়ে তারপরে করে দেন। তাহলে এটা বেরোলো কত? ডাইরেক্ট এটা যদি আমরা যোগ করি তাহলে বেরোলো ৭,৬৫,৭০০। আমরা যোগ করলে এটাই বেরোয়। তাহলে এটা বেরোলো মুনাফা জাতীয় আয়। তাহলে আমরা এই পাশে করছি মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় ব্যয়ের অংশটুকু। এই পাশে করলাম। আপনারা দেখে নিন মুনাফা জাতীয় এই অংশ কিন্তু এই পাশে দিছি আমি, ঠিক আছে, আপনারা জয়েন করে দিন। ওকে, মুনাফা জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় ব্যয়, যদি মুনাফা জাতীয় ব্যয়গুলো দেখি আমি, তাহলে পণ্য ক্রয়, আপনারা টিক দিয়ে নেন, বের করে আগে টিক দিয়ে নেন, 7,০০,০০০। আচ্ছা, পণ্য ক্রয়। তারপরে আমদানি শুল্ক পরিশোধ, আমদানি শুল্ক পরিশোধ বা আমদানি শুল্ক যেটাই লেখেন, আমি পুরাটুক লিখে দিয়েছি যেহেতু পুরাটুক আছে। পরিশোধ কত? ৫,০০০। তারপরে বীমা সালামি কত? ৭,৫০০। তারপর বলছে ঋণের সুদ, হ্যাঁ ঋণের সুদ মুনাফা জাতীয় ব্যয়, অবশ্যই ঋণের সুদ, যেরকম ঋণ
মূলধন জাতীয় আয় ছিল, ঋণের সুদ মূলধন জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় ব্যয় 5,000 টাকা। তো টোটাল যদি আমি এটা যোগ করি তাহলে বেড়ে কত? 7,17,500। একটু ভালো করে লিখি, দেখা যাচ্ছে না, 7,17,500। তাহলে আমরা এটা বেরিয়ে গেল মুনাফা জাতীয় ব্যয়। তাহলে যদি আমরা দেখতে পারি ক নাম্বার আমরা বের করছি মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ এখানে 4,75,000 টাকা। খ নাম্বার মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয়। মুনাফা জাতীয় আয় 7,65,700 আর মুনাফা জাতীয় ব্যয় পাশে করছি বাকি অংশটুকু 7,17,500। আপনারা এটা দেখে একটু ভালো করে নেন। আমি গ নাম্বার নিয়ে আলোচনা শুরু করছি। গ নাম্বার কি বলছে? গ নাম্বার প্রশ্নের ভিতরে বলছে, গ নাম্বার বলছে কি মূলধন জাতীয় প্রাপ্তি ও মুনাফা জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় করো। মূলধন জাতীয় আর মুনাফা জাতীয়। আচ্ছা, আমরা এটা মুছে ফেলে প্রশ্ন শুরু করি। তাহলে আমরা 4-এর ক আর খ করেছি, এখন গ নাম্বার শুরু করছি। গ নাম্বার প্রশ্নতে কি বলছে আপনারা দেখে নেন একটু। বলছে মূলধন জাতীয় প্রাপ্তি ও মুনাফা জাতীয় প্রাপ্তির মোট পরিমাণ নির্ণয় করো। তাহলে লেখি মূলধন জাতীয় প্রাপ্তি ও মুনাফা জাতীয় প্রাপ্তি পরিমাণ নির্ণয়। যদি আমরা এটা দেখি, ছকাট করা শুরু করি আমরা। তাহলে কি মূলধন জাতীয় প্রাপ্তি? তাহলে আমরা আগে মূলধন জাতীয় প্রাপ্তি বের করি। মূলধন জাতীয় প্রাপ্তির ভিতরে কি বলছে দেখেন, আপনি দেখে নেন প্রশ্ন থেকে। ব্যবসা মূলধন আনয়ন। তাহলে কি মূলধন আনয়ন। মূলধন আনয়ন কত? 2,50,000 টাকা। 2,50,000 টাকা। তারপর কি আছে? ব্যাংক থেকে ঋণ গ্রহণ। ওই একই কথা, ব্যাংক থেকে ঋণ গ্রহণ বা ঋণ গ্রহণ। ঠিক আছে, আমি সংক্ষিপ্ত লিখলাম, আপনারা লিখে নিন। 50,000 টাকা। তারপরে পুরাতন কম্পিউটার বিক্রয়। পুরাতন কম্পিউটার বিক্রয় কত টাকা? 10,000 টাকা। যদি এটা আমরা মোটটা বের করি তাহলে 3,10,000 টাকা। এটা বের হলো মূলধন জাতীয় প্রাপ্তি। এটা হলো মূলধন জাতীয় প্রাপ্তি। তারপর বের করবো আমরা মুনাফা জাতীয় প্রাপ্তি। মুনাফা জাতীয় প্রাপ্তি যদি আমরা দেখি তাহলে বাট্রা প্রাপ্তি। বাট্রা প্রাপ্তি, বিনিয়োগের সুদ প্রাপ্তি, হ্যাঁ বাট্রা প্রাপ্তি কত? 5,700। বিনিয়োগের সুদ প্রাপ্তি কত? 40,000। তারপরে পণ্য বিক্রয়। পণ্য বিক্রয় কত? 7,30,000। তারপরে কত? তারপরে কি বলছে? শিক্ষক সালামি। শিক্ষক সালামি কত?
40,000। টোটাল টার্ম দিয়ে কত বেরোয়? 8,15,700। তাহলে বের করতে বলছে মূলধন জাতীয় প্রাপ্তি, মুনাফা জাতীয় প্রাপ্তি বলছে তাদের মোট পরিমাণ বের করতে বলছে। আচ্ছা সরি, এখানে মোট পরিমাণ লিখতে হবে, প্রাপ্তি মোট পরিমাণ নির্ণয়। ওকে, তাহলে মোট পরিমাণ নির্ণয় যদি আমরা করি, এটা থেকে মোট যোগ করি, তাহলে 11,25,700, 11,25,700। ওকে, এটা বের করলে মোট মোট বেরিয়েছে। আচ্ছা, তাহলে আপনারা ক খ গটা দেখলেন, সৃজনশীল নাম্বার 4, এটা আপনারা সবাই করে ফেলেন। তাহলে আমি সৃজনশীল নাম্বার 5 নিয়ে আলোচনা শুরু করছি, মুছে ফেললাম আমি, আপনারা দেখে নিন। সৃজনশীল নাম্বার 5, সৃজনশীল নাম্বার 5 কি বলছে আমরা একবার দেখে নেই। আপনারা প্রশ্নটা দেখে নেন, ওই পাশে আমি দিয়ে দিচ্ছি। প্রবীর ও সুপ্রিয়া দুই বন্ধু মিলে, আচ্ছা আপনারা ডিপার্টমেন্ট স্টোর করলেন। আচ্ছা, তাদের প্রশ্ন আপনি পড়ে নেন, আমি ডাইরেক্ট প্রশ্ন অঙ্ক শুরু করছি। ক নাম্বার, এই তথ্য থেকে মূলধন জাতীয় লেনদেনের মোট পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, মূলধন জাতীয় লেনদেনের মোট পরিমাণ, তাহলে আমরা শুরু করি। ওকে ফাইন, এখানে আমরা ক নাম্বার লিখি। কি বলছে? মূলধন জাতীয় লেনদেনের মোট পরিমাণ নির্ণয়। মোট পরিমাণ নির্ণয়। এখানে একটা তারিখ দিছে, 2017 মে 7। মূলধন জাতীয় লেনদেন, মূলধন জাতীয় লেনদেনের ভিতরে দেখি মে 7-তে দোকান সাজসজ্জ পরিবর্তন ব্যয়। তাহলে দেখি সাজসজ্জা পরিবর্তন ব্যয়, সাজসজ্জার পরিবর্তন ব্যয়, সাজসজ্জার পরিবর্তন ব্যয় হলো 1 লক্ষ টাকা। আচ্ছা, তারপর বলছে মে 20 দোকানের জন্য ফ্রিজ ক্রয়। আচ্ছা, ফ্রিজ ক্রয় দোকানের জন্য আপনারা লিখে নিন, ফ্রিজ ক্রয় কত টাকা? 35,000 টাকা। দোকানের জন্য ফ্রিজ ক্রয় টোটাল কত হয়? 1,45,000 টাকা। বেরিয়ে গেছে মূলধন জাতীয় পরিমাণ, মূলধন জাতীয় লেনদেনের মোট পরিমাণ নির্ণয়। তারপর বলছে খ নম্বরে কি বলছে? দোকানের মে মাসের মোট জাতীয় মুনাফা জাতীয় ব্যয় পরিমাণ নির্ণয় করো। আচ্ছা আচ্ছা, লিখি আমরা মুনাফা জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় ব্যয়, হ্যাঁ মুনাফা জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় ব্যয়ের মোট পরিমাণ নির্ণয়। আচ্ছা, পড়া সব কাজ করা শুরু করি।
আপনারা একটু ভালো করে দেখে নেন। মনোনীত ব্যয়ের মোট পরিমাণ নির্ণয়, তারিখ আছে, তারিখ, বিবরণ, টাকা 2017। আচ্ছা, মেয়ের থেকে শুরু, মেয়ের 4 ধারে পণ্য ক্রয়, কত টাকা? 50,000 টাকা। তারপর মেয়ের 10 আগে কি বলছে? পরিবহন ব্যয়, পণ্য পরিবহন ব্যয় নাকি? হ্যাঁ, পণ্য পরিবহন ব্যয় কত টাকা? 1500 টাকা। তারপরে বলছে কত? 15 তারিখ বাট্রা প্রধান, মানে বাট্রা প্রধান করছে, বাট্রা প্রধান 700 টাকা। তারপরে বলছে কত তারিখ? 22 তারিখ বিদ্যুৎ বিল প্রধান, তাহলে আমরা এই জিনিসগুলো পেয়েছি। মুনাফাজাত ব্যয়, ধারে পণ্য ক্রয়, পণ্য পরিবহন ব্যয়, বাট্রা প্রধান, বিদ্যুৎ বিল প্রধান। আপনারা টিক দিয়ে নেবেন, সবগুলো বের করে আগে এরকম টিক দিয়ে নেবেন, ঠিক আছে? তাহলে কত টাকা? 1200 টাকা, সরি, টোটালটা কত হয়? 53,400। তাহলে পেয়ে গেলাম মুনাফাজাত ব্যয়ের মোট পরিমাণ। আপনারা একটু ভালো করে দেখে নেন। আমি এই পাশে গণনাটা শুরু করছি। গণনাটা কি বলছে? গণনাটা বলছে মে মাসের মুনাফা জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, মোট মুনাফা জাতীয় আয়ের পরিমাণ নির্ণয়, আয়ের পরিমাণ নির্ণয়। হ্যাঁ, নির্ণয় করছে। তাহলে আমরা 6 কাট করি। আচ্ছা, বেশি লাগবে না। এখানে রাখ দিই। যদি আমরা লিখি তারিখ, বিবরণ, টাকা 2017, কত কত আছে দেখি। 2017 মে নাম্বার 12, মেয়ের 12 আছে। মেয়ের 12 কি? পণ্য বিক্রয়। আপনারা ঠিক দেন, আমি আগে লিখে নিলাম, ঠিক আছে? পণ্য বিক্রয়, তারপরে কত? 16, আমি বের করে নিয়ে আগে। ধারে পণ্য বিক্রয়, ওই ডাইরেক্ট পণ্য বিক্রয়। আচ্ছা, ধারে লিখি, ধারে পণ্য বিক্রয়। তারপর কত? মেয়ের 25, কমিশন প্রাপ্তি, মেয়ের 30, লভ্যাংশ প্রাপ্তি, সবগুলো টাকা আমরা লিখে নেই। 18,000 টাকা হলো পণ্য বিক্রয়, ধারে পণ্য বিক্রয় হলো 22,000 টাকা। তারপর কমিশন প্রাপ্তি হলো 3,000 টাকা। তারপর লভ্যাংশ প্রাপ্তি হলো 2,000 টাকা। টোটাল হয় 45,000 টাকা। তাহলে আমরা সৃজনশীল 5 এর ক, খ, গ করে ফেলছি। আপনি একটু ভালো করে দেখেন, তাহলে অবশ্যই মনে সৃজনশীল হয়ে যাবে। আমরা সৃজনশীল বইয়ের সৃজনশীল যে 5টা ছিল, অবশ্যই সেই 5টা সৃজনশীল করে ফেলছি। আমার মনে হয় না এর চেয়ে বেশি সৃজনশীল আর দরকার। যদি আপনাদের এর চেয়ে বেশি সৃজনশীল লাগে যে আমি বুঝে নাই, আমাকে আরেকবারই করে দেন, আপনার কমেন্ট বক্সে অবশ্যই জানান। আমি সেই কমেন্টের উপর ভিত্তি করে আর ক্লাস নিয়ে আসবো আপনাদের বোঝানোর জন্য। আপনি যদি আপনাদের এক্সট্রা কোনো ক্লাস লাগে আমাকে বলেন, তাহলে আলাদা কোনো ক্লাস নিয়ে আসবো এই অধ্যায়। তাহলে আমরা এই অধ্যায় আর কোনো ক্লাস নিয়ে আসবো না, যেহেতু 5টা হয়ে গেছে। আমার মনে হয় না এর চেয়ে বেশি দরকার আছে প্রশ্ন। তাহলে আজকে এই পর্যন্ত থাক। আসসালামু আলাইকুম।